লাগিয়ে দেবো। আচ্ছা, একটা ফ্যামিলি ছিল, তারা ভারতীয় ফ্যামিলি, তারা সেটেলড ইন ক্যানাডা, অনেকদিন ধরে তারা ক্যানাডাতে বসবাস করছে এবং 2 বছরে একবার করে বাড়ি আসে এবং কলকাতায় মানে পশ্চিমবঙ্গে ওদের বাড়ি একটা অনেক অনেক রিমোট একটা গ্রামে। অর্চনা, ওয়েলকাম অর্চনা। তো অনেক রিমোট একটা গ্রামে ওদের বাড়ি। হ্যাঁ, হ্যালো প্রিয়দর্শিনী, কেমন আছিস? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি না কমেন্টস গুলো একটু সরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হাই শুভ, ভালো আছিস? আমি কমেন্টস গুলো একটু সরিয়ে দিই, তাহলে আমার মানে ডিস্টারবেন্স হচ্ছে, নাহলে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। ঠিক আছে? এরে, কমেন্ট কোন দিকে সরায় তাই তো জানি না ছাতা। এবার ঠিক আছে। আচ্ছা, তো এই এনআরআই ফ্যামিলিটা ওদের পশ্চিমবঙ্গে যেখানে ওদের আদি বাড়ি ছিল, সেটা ছিল একটা প্রত্যন্ত গ্রামে। হ্যাঁ, সেই গ্রামে সবে জাস্ট ইলেকট্রিসিটি ঢুকেছে কি ঢোকেনি ওই রকম আর কি। কিন্তু ওরা সেই আগে, বহুদিন আগেকার কথা, বহুদিন আগেকার কথা বলতে তাদের আদি বাড়ি অনেক অনেক বছরের, প্রায় 200-250 বছরের পুরনো বাড়ি ছিল ওদের। যে ফ্যামিলিটার কথা বলছি, সেখানে ছিল মা, বাবা, ছেলে আর মেয়ে। ভদ্রলোকের বাবা মা এখনো বেঁচে ছিলেন, তারা ওরা ইয়েতে থাকতেন, গ্রামে থাকতেন, গ্রামের বাড়িতে। কি হলো কি, এক সেকেন্ড বাবা। তো ওরা গ্রামের বাড়িতে থাকতেন, আর 2 বছরে একবার করে এই ছেলে তার ফ্যামিলি নিয়ে এসে গ্রামের বাড়িতে মানে সপ্তাহ 2-3 করে থেকে যেত। আর উনার ছেলে মেয়ে, ভদ্রলোকের ছেলে মেয়েরা খুব ছোট ছোট বলতে ওই ছেলেটার বয়স 10, মেয়েটার বয়স 15, এরকম আর কি। তো ওরা যখন গ্রামের বাড়িতে দাদু ঠাকুমার কাছে আসতো, তারা খুব খুশি হতো ওখানে, কারণ খোলামেলা। ক্যানাডাতে থাকা একরকম, আর নিজের নিজের বাড়িতে থাকা আরেক রকম। খোলামেলা একদম, মানে প্রচুর মাঠ ঘাট আছে, পুকুর আছে, পুকুরের মধ্যে ওরা জলে সাঁতার কাটতে জানতো। ওরা বাকি ভাই বোন যারা এখানে ছিল, তাদের জ্যাঠা বা কাকাদের ছেলে মেয়েরা, তাদের সাথে মিলে টিলে সারাদিন খুব ওই হুল্লোড় করে বেড়াতো। ভীষণ ভালোবাসতো ওরা এই গ্রামের বাড়িটাতে আসতে। দাদু 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 ঠাকুমার আদর আহ্লাদ তো আছেই, নানা রকমের খাবার বানিয়ে খাওয়াতেন ইত্যাদি এই সমস্ত। এই দাদুর একটা খুব বড় আম বাগান ছিল। সেই আম বাগানে ছেলে মেয়েগুলো দুপুরবেলা গিয়ে খেলা করতো এবং যদি ওরা এমন কোনো টাইমে আসতো যেখানে ওই আমের সময় আসতো, তাহলে তো ওরা আম টাম কুড়াতে যেত। কালবৈশাখী হলে পরে আম পড়তো, ঝড় সেগুলো কুড়াতে যেত, এই সমস্ত চলতো। তো ওরা খুব পছন্দ করতো ওখানে, ভীষণ ভালো খেতে। লুকোচুরি খেলতো, বড় বড় আম গাছ ছিল, পুরনো আম গাছ। সেই আম গাছের আড়ালে লুকিয়ে থাকতো, আম গাছে উঠতো। মানে ওই আম বাগানটা ওদের স্পেশাল প্লে গ্রাউন্ড ছিল, মানে এই ছেলে মেয়েগুলো প্লাস পাড়া ছেলে মেয়েরা তো আছেই। সবাই মিলে খুব আনন্দ করতো। মানে গ্রামের বাড়ি যাব, যখনই ওরা শুনতো, বাচ্চা দুটো শুনতো যে গ্রামের বাড়ি যাবে, তখনই তারা খুব খুশি হতো। তো এরকম করে ওরা একবার এসছে, ভারতে এসে ওরকম মানে বেশ সপ্তাহ 3 কাটিয়ে আনন্দ করে মজা করে ওরা ফিরে গেছে। মন টন খুব খারাপ, ভীষণ খারাপ লাগছে ওদের, কারণ ওরা এখানেই থাকতে বেশি পছন্দ করে। কিন্তু সে তো মানে সেটা সবাই জানে সাময়িক, কারণ ক্যানাডাতে থেকে থাকতে থাকতে ওই অ্যামিনিটিস গুলো পেয়ে পেয়ে স্বাভাবিকভাবে কিছুদিনের জন্য যে কোনো গ্রামের বাড়ি বা অন্য কোথাও ভালো লাগে, কিন্তু আর ঘুরে ফিরে তো নিজেদের বাড়িতেই পছন্দ করে সবাই। যাকে 3 সপ্তাহ মতো থেকে ওরা বাড়ি চলে গেছে। তার প্রায় বছর 2 পরে সেবারে ঠিক হলো কি, এই ফ্যামিলিটা ওদের আর গ্রামের বাড়িতে যাবে না, তার থেকে তাদের দাদু ঠাকুমাকে ওরা, এই ভদ্রলোক তার মা বাবাকে নিয়ে আসবেন এখানে থাকার জন্য, মানে ক্যানাডাতে কিছুদিনের জন্য থাকার জন্য নিয়ে আসবেন। কারণ উনি এত বছরে, মানে যে বোধহয় বছর 20 মতো এই ভদ্রলোকরা এসে ক্যানাডাতে সেটেল করেছিল, সেই সময়ের মধ্যে কিন্তু মা বাবা কোনোদিন আসেনি এই বাড়িতে, ক্যানাডাতে। তো তাই জন্য ভদ্রলোক ঠিক করলেন যে তোনার মা বাবাকে একবার অন্তত নিয়ে এসে এখানে ঘুরিয়ে নিয়ে যাবেন, দেখাবেন যে কেমন করে তাদের ছেলে আছে এবং কি ইত্যাদি সব। তো বাবা মা তো এত বছর ধরে না 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 না, যাবো না, পারি না, আমরা আমরা না ইংরেজি বলতে পারি, না কিছু বলতে পারি না, আমরা যাব না ওখানে। কিন্তু
তা সত্ত্বেও ওরা ছেলে এবং তার নাতি নাতনি দুজনে জোরাজুরি, সবাই জোরাজুরি করাতে এবারে ওনারা রাজি হয়েছে যে ঠিক আছে যাব। তো দাদু ঠাকুমাকে নিয়ে এসছে, দাদু ঠাকুমা তাদের একটা সেই তখনকার আমলের ট্রাঙ্ক ট্রাঙ্ক ছিল না, ছোট ছোট ট্রাঙ্ক ছিল, সেই ট্রাঙ্কে করে নিয়ে এসছে। তো সেটা দেখে তো নাতি তো হেসে গড়াচ্ছে, ও মা এটা কি দাদু, এটা কি এইরকম তোমাদের বক্স নাকি, তোমাদের বক্স এরকম হয়? তো দাদু বলছে বাবা তুমি জানো না, তোমার বাবাও এই ট্রাঙ্ক নিয়েই আসা যাওয়া করতো, এখন তোমরা এখানে থাকো, জায়গা কিছু হবে না, আমাদের বাড়ির ওখানকার ট্রাঙ্ক এরকমই হয়, আমাদের সুটকেস বলে ট্রাঙ্ক বলে এরকমই হয়। এইসব নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে। তো ঠিক আছে, দাদু ঠাকুমা একটু আড়ষ্ট হয়ে আছেন, কারণ স্বাভাবিকভাবে ওদের ঠিক ভালো লাগছে না, একটা গ্রামের বাড়ি থেকে আসার পরে ক্যানাডার মতো একটা শহরের মনে ওখানে থাকতে তো ওদের মোটেই ভালো লাগবে না। কিন্তু ঠিক আছে, ছেলের বাড়িতে তো বেশি দিনের জন্য না, 2 সপ্তাহের জন্য এসছেন। তবে মনে মনে ভাবছেন কতক্ষণে 2 সপ্তাহ শেষ হবে বাবা, আর আমি এখানে থাকতে পারছি না। এর মধ্যে একদিন কি হয়েছে, দাদু সেই বিখ্যাত ট্রাঙ্ক থেকে একটা পুরোনো অ্যালবাম বেরোলো। আগেকার দিনের অ্যালবাম ছিল না, সেই চারদিকে 4টে কোনা লাগানো, তারপরে মাঝখানে একটা ট্রান্সপারেন্ট শিট মতো দেওয়া থাকতো, তারপরে আবার আরেকটা পাতা, কালো কালো অ্যালবাম গুলো, সেরকম একটা অ্যালবাম নাতি খুঁজে পেয়েছে। নাতি বলছে এটা কি দাদু, এটাকে কি বলে? বলে এটাকে তো অ্যালবাম বলে, আমাদের সময় এরকমই ছিল। না এরকম তো অ্যালবাম দেখতে হয় না। বলে আরে হ্যাঁ রে বাবা, এটা আমাদের সময়কার অ্যালবাম, অনেক পুরনো অ্যালবাম, এটা তুমি তোমাদের সময়কার না, তুমি দেখো। এটা এটা কি কি আছে এটাতে? এটা তোমার অনেক আত্মীয় স্বজনদের ছবি আছে, যাদের তুমি কোনোদিন দেখোনি, তাদের ছবি টবি আছে। তো সেইটা দেখে নিয়ে ভাই বোনে মিলে পাশাপাশি খাটের ওপর বসেছে, খাটের ওপর বসে পা মেলে দিয়ে তারা অ্যালবাম দেখছে। অ্যালবাম নানা রকমের ছবি, অনেক লোক, অনেকের ছবি আছে, কেউ কাউকে চেনে, কাউকে হয়তো জাস্ট ফ্রেন্ডলি একবার কি দুবার মনে আছে। 1 মিনিট একটু জল খাই, গলা শুকিয়ে যায় আজকাল। তারপরে হঠাৎ একটা ছবি, একটা অল্প বয়সী মেয়ের ছবি দেখে দৌড়াতে দৌড়াতে নাতি নাতনি দুজনেই দাদুর কাছে গেছে। দাদুর কাছে গিয়ে বলছে, ও দাদু এই মেয়েটা কে, এই মেয়েটা কে? একটা অল্প বয়সী মেয়ে, মানে বছর কত, 16-17 মতো বয়স হবে মেয়েটা, খুব সুন্দর দেখতে, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি আগেকার দিনে। তখন ওর দাদু বললো, ও বাবা এইটা এখানে ছিল, বুঝিনি তো। তখন ওরা বললো কি বলতে চাইছো তুমি, এটা কে, কে তুমি চেনো দাদু, তুমি চেনো? তো দাদু বলছে যে হ্যাঁ দেখো অন্যান্য ছবিগুলো দেখো, এটা বলে আস্তে করে উনি ছবিটা তুলে নিয়েছেন ওই অ্যালবাম থেকে। তো নাতনি তো ছাড়ার পাত্রী নয়, ও দাদু এটা তুলছো কেন, তুমি বলো আগে, তুমি বলো এটা কে, তুমি বলো। দাদু বলছে মানে হ্যাঁ আছে, একজন আছে, একজন, এটা তোমরা চিনবে না, তোমরা চিনবে না। তখন মেয়েটা, নাতনি বলছে কি বলছো দাদু তুমি, আমি চিনবো না? তুমি জানো এই যে আমরা যে গতবারে গেলাম, যে বাড়ি গেলাম, আম বাগানে তো আমরা রোজ ওর সাথে খেলেছি, আমরা যখনই খেলতে যেতাম ও তো আমাদের সাথে খেলতো, কি সুন্দর শাড়ি পরে, ওইটুকু মেয়ে কি সুন্দর শাড়ি পরে আমাদের সাথে খেলতো, একটু উঁচু করে শাড়িটা পরতো, এরকম খেলতো আমাদের সঙ্গে। দাদু বলছে তোমাদের সাথে খেলতো? হ্যাঁ আমরা খেলতাম, আমরা কত লুকোচুরি খেলেছি, দৌড়াদৌড়ি করেছি, তারপরে ওই ছোঁয়াছুঁয়ি খেলেছি, চোর ডাকাত, এসব কি কি সব নানা রকমের খেলার কথা বললো, এইসব খেলেছি। দাদু না চুপ করে আছে। দাদু বলছে ও আচ্ছা। ও আচ্ছা মানে কি, তুমি বলো তুমি চেনো? তখন দাদু কোনো রকমে কথাটাকে এড়িয়ে গেছে। তো যাই হোক, অনেক বলা বলির পরেও দাদু বিশেষ কিছু কথা টথা বলেননি। ওরা ভাই বোনে মিলে আর বিরক্ত করেনি দাদুকে। ইতিমধ্যে ওদের মা এসে বলে, কি করছিস, বিরক্ত হচ্ছিস না দাদুকে, বিরক্ত করবি না। এই জন্য তো দাদু আসতে চায় না আমাদের কাছে। তো এসব বলে টলে নিয়ে ব্যাপারটা ততক্ষণে আর কি, মানে বন্ধ হয়ে গেছে, টপিকটা বন্ধ হয়ে গেছে। তো দাদুরা বাড়ি ফিরে যাবার মানে দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে খুব ভোরবেলা একদিন নাতনি দৌড়াতে দৌড়াতে এসছে দাদুর কাছে, দাদুর বিছানায়। ও দাদু তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, শিগগির দেখো কে এসছে। দাদু ভাবছে যে একেই তো ঠান্ডা, ঠান্ডায় তো বেচারা দাদু একদম কাবু। তাও দাদু বলছে এত সকালবেলা কে আসবে? সেটাই তো বলছে, তুমি দেখো দেখো কে এসছে, দেখো তুমি ঠিক চিনতে পারবে, তুমি ঠিক চিনতে পারবে। আমি তো চিনতে পেরেছি। দাদু কোনো রকমে নিজেকে ঢাকাঢুকি দিয়ে
দাদু এই চেঁচামেচি শুনে ওই দিদা ঠাকুমা উঠে পড়েছে। ঠাকুমা উঠে পড়ে বলে, কি হলো কি হলো, ওই দেখো না কি বলে, কে এসছে। আর আমরা এখানে কাউকে চিনবো নাকি, কে যে আমাদেরকে, আমি, ও বলছে আমরা নাকি চিনবো, চলো তো দেখি কে। গিয়ে দেখে, দরজা খুলে দেখে কেউ তো নেই। তখন ইয়ে বলছে, উম, নাতনি বলছে, এ কি, কোথায় গেল, বলে এদিক ওদিক করে খুঁজে দেখে কোথাও নেই। বলে, কি না কি দেখেছো, ঘুম থেকে উঠে তুমি কি কি সব দেখেছো, এই জন্য তুমি হচ্ছে, এটা কেউ না কেউ না। তখন বলে, আমি দেখেছি, তুমি জানো দাদু কে ছিল। কে ছিল? ওই যে ছবিটা দেখে, তুমি তুমি ছবিটা সরিয়ে নিয়েছিলে না, সেই মেয়েটা এসছিল তো। ও কি করে এলো এখানে? ও একা এসছিল, ওর সাথে কিছু ছিল না, মানে ব্যাগ ট্যাগ কিছু ছিল না। ও কিন্তু এসছিল দাদু, ও এসছিল, আমি জানি, আমি দেখেছি। ভাইকেও আমি টেনে নিয়ে এসে দেখিয়েছি, ভাইও দেখেছে, দুই ভাই বোনে দেখেছে। এটা শুনে না দাদু ধপাস করে বসে পড়েছেন সোফাতে। বসে ঠাম্মা যিনি, তিনি একদম ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন, মানে তখন আনকন্ট্রোলেবল, এত কাঁদছেন এত কাঁদছেন। তো ওরা না অবাক হয়ে গেছে, গিয়ে জড়িয়ে ধরেছে ঠাম্মাকে, ঠাম্মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে, ও দাদু কি বলো তো। তবে যেদিন থেকে জিজ্ঞাসা করেছি তোমাদেরকে, তোমরা কোনো উত্তর দিচ্ছ না ঠিক করে। ইতিমধ্যে ওর মা বাবাও চলে এসছে। তখন দাদু ওই নাতিকে জড়িয়ে ধরে বলছে, বাবা ওটা তোমার পিসি হয়, অনেক দিন আগে, অনেক বছর আগে, তোমার বাবার থেকে প্রায় বছর 7-8 বড়, তখন তোমার বাবা জন্মায়নি, এই একটা মেয়ে আমার হয়েছিল। সেই মেয়েটাকে আমি, খুব অল্প বয়সী মেয়েটা, খুব সুন্দরী ছিল, সেটা তোমার পিসি হয়। আহ, খুব সুন্দরী ছিল, অল্প বয়সে ওকে আমি বিয়ে দিয়ে দিয়েছিলাম, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ওকে ওরা, মানে অত্যাচার করে মেরে ফেলেছে। মেয়েটাকে আমি বাঁচাতে পারিনি, তাই জন্য ও ঘুরে ফিরে হয়তো বা আসে। আর তোমাদেরকে ভালোবাসে, বেসেছে বোধহয়, সেই জন্য তোমাদের কাছে এসেছে, কই আমাদের কাছে তো দেখা দিল না। তখন না নাতনিটা বিশেষ করে অবাক হয়ে বলছে, তার মানে এটা আমাদের পিসিমণি। বলে, হ্যাঁ এটা তোমাদের পিসিমণি হয়। তো ও এখানে কি করে আসলো? ও বাবা মা চলে এসছে বলে ও চলে এসছে এখানে, বুঝতে পেরেছি। তো ও কি তোমাদের সাথে রোজ খেলতো? বলে, হ্যাঁ রোজ আমরা খেলতাম একসাথে, আম বাগানেই খেলতাম। তখন ওর দিদা বলছে যে আসলে ও খুব আম কুড়াতে ভালোবাসতো, ভীষণ ডানপিটে ছিল, ওকে বিয়ে, জোর করে বিয়ে দিয়েছিলাম আমরা। ওর তখন 5 বছর বয়স ছিল যখন ওকে বিয়ে দিয়েছিলাম। তো 5 বছর না, সরি, 15 বছর বয়স ছিল ওর বিয়ে দিয়েছিলাম যখন। বড় জোর 1 বছর ছিল। ওই যে এই ছবিটা, তখনই ও বাড়িতে আসতে চেয়েছিল। তো ও যাতে ও যাতে না আসে, ওকে বোঝাবার জন্য আমরা গেছিলাম ওদের বাড়িতে। তখন ওই যে পিন হোল ক্যামেরা ছিল, আগেকার দিনে সেটা মাথা ঢেকে ইয়ে করতো না। তো আমরা ক্যামেরাম্যানকে নিয়ে গিয়ে আমরা সবার ওখানে ছবি তুলে ওকে দিয়ে এসেছিলাম, যে তুই রাখ, তুই এগুলো ছবি দেখে দেখে দেখবি, তোর মনটা ভালো হয়ে যাবে, তুই বাড়ি যাবো বাড়ি যাবো করিস না, বিয়ের পরে এরকমই থাকতে হয় এখানে, আর তাছাড়া কিচ্ছু অত্যাচার না, সব ঠিক হয়ে যাবে, দেখি সব ঠিক হয়ে যাবে। কেন যে ওকে নিয়ে আসিনি, বুঝতে পারিনি যে অত্যাচারটা এত বাড়াবাড়ি হবে যে ও মারা যাবে। ওটা তোমাদের পিসি ছিল, বুঝলে। তা এটা পড়ে আমার খুব খারাপ লেগেছিল। আগেকার দিনে জোর জবরদস্তি করে বিয়ে তো দিয়ে দিত, এবং তারপরে যা ভোগান্তি সবটা হচ্ছে সেই বউটার। ছোট্ট মেয়ে হয়ে যায় ওরা, এক এক যেত ওরা তখন শ্বশুর বাড়িতে যেত, আর মা বাবারাও তো তেমন, এত অনেক ছেলে মেয়ে হতো তাদের, তারা সেই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে পারতো না, রাখতেই হতো তাদের জোর করে। কিন্তু এই করে করে কত অল্প বয়সী মেয়েরা বউ হয়ে গিয়ে মারা গেছে। এটা ছিল আমার প্রথম ঘটনা বলো বা গল্প বলে, এটা সত্যিকারেরই ঘটনা, সত্যি কথা, সেটা আমি ইয়েতে শুনেছি, এটা আমার বাড়িতে শুনি, বাপের বাড়িতে এই গল্পটা শুনেছিলাম, গল্প হিসেবেই বলছি এটাকে। এটা ছিল একটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, কে কে এসেছো আমি তো বুঝতে পারছি না, হ্যাঁ এখানে কিছু আসছে না, এখানে কমেন্টস গুলো শুধু অল্প অল্প আসে, না কমেন্টসও আসছে না, কিছুই আসছে না, যা হয় সবখানে এই যে কানেকশন প্রবলেম, কানেকশন প্রবলেম, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিছু মনে করো না তোমরা, কারা কারা এসছো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, সবাই এসে আমাকে আনন্দ দিলে এটাই আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো তোমরা, আমি জানি না এটা লাইভ শেষ হবার পরে যদি আমি কোনো কমেন্টস পাই, যদি আসে, তাহলে আমি তোমাদের প্রত্যেকের লাইভে
উত্তর দেবো। তখন একটু আগে অব্দি এসেছিল, তারপর তো আর দেখছি না। 4-5টা কমেন্ট এসেছিল, ব্যাস তারপর থেকে বন্ধ হয়ে গেছে। তোমাদের সবার কমেন্টের উত্তর দেবো পরে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বলি এবার। একটি মেয়ে, এটা হয়েছে তোমার পুনে শহরে। হ্যাঁ, পুনে শহরের ঘটনা। সরি। একটি মেয়ে, ও অফিস থেকে বাড়ি ফিরছে। মেয়েটার বয়স কত হবে, 24-25 মতো বয়স হবে মেয়েটার। ও অফিস থেকে রোজ বাড়ি যখন ফেরে, ও একাই থাকে পুনে শহরে একটা অ্যাপার্টমেন্ট তো বলে না, একটা বাড়ি ভাড়া করে ও থাকে আর কি ওখানে। এবার ওর অফিসটা যেখানটাতে, যেই জায়গাটাতে ওর অফিসটা, সেই পাড়াটাতে ওর অফিস থেকে বেরিয়েই একটা বড় রাস্তা, বড় রাস্তার ওখানে একটা বাস স্ট্যান্ড, ও সেখানেই বাসটা ধরে। এদিকে একটা বাস স্ট্যান্ড, রাস্তার ওপারে আরেকটা বাস স্ট্যান্ড। তো এই পারের বাস স্ট্যান্ড না, ও ফেরার সময় মানে অফিসে আসার সময় এপারে নামে, মানে অফিসের দিকটাতে নামে, যাওয়ার সময় অবভিয়াসলি উল্টো দিকে গিয়ে দাঁড়ায়। আর রোজ মোটামুটি ও 8:30-9টা বেজে যেত বাড়ি ফিরতে ফিরতে। তো অন্ধকার তো হয়ে যায়। তো এই আজকালকার ছেলে মেয়েদের তো ভয় বলে সেরকম, মানে ভয় পেলে তো হবে না, চাকরিও করছে, সবকিছু ফেস করতেই হবে। তো ওই রকম মানে হাতে একটা পেপার স্প্রে রাখতো। পেপার স্প্রে তো রাখার খুবই দরকার আজকাল সবার, বিশেষ করে আজকাল বাচ্চা মেয়ে কেন, সবার হাতে একটা পেপার স্প্রে রাখা দরকার, যারা একা একা বেরোয় টেরোয় তাদের কথা বলছি। এবার একদিন কি হয়েছে, ও অফিস থেকে বেরোচ্ছে, বেরিয়ে একটুখানি হেঁটে তারপরে মেন রাস্তাটা আসে যেখানে ওর বাসটা দাঁড়াবে। এটা কিন্তু কোনো ভূতের গল্প না। হুম। এবার ও কি করেছে, ও যখন ও এসে, তখন বৃষ্টি পড়ছিল সেদিন খুব, মানে মাঝে মাঝে যেমন বর্ষাকালে বৃষ্টি হয় সেরকম বৃষ্টি পড়ছিল ওর বাড়িতে, এই বাইরে। তো ও বাইরে বেরিয়ে আস্তে আস্তে ওই ফোন স্ক্রোল করতে করতে, আজকাল তো কেউ ফোন ছাড়া একটা সেকেন্ড, একটা মুহূর্ত থাকতে পারে না, সে ফোন দেখতে দেখতে সে রাস্তা ক্রস করে উল্টো দিকের ফুটপাতে এসে দাঁড়িয়েছে। এবং ও জানে লাস্ট একটাই বাস আছে যেটা ওর এলাকাতে যায়। এবার ও ওই দিকে দাঁড়িয়ে দেখছে বাসটা আসতে মোটামুটি মিনিট 20-25 বাকি। তখন ও নোটিস করছে উল্টো দিকের ফুটপাতে, মানে যেদিকে ওর অফিসটা ছিল, একটা লোক দাঁড়িয়ে আছে। একটা লোক, লম্বা, রোগা, কালো স্যুট পরা, মাথায় একটা কালো মানে টুপি পরা। সেই টুপিটা হচ্ছে মানে কিরকম যেন একটা গোল টুপি, মানে গোল কিন্তু রিম আছে ওটার, বোলার হাট টাইপের পরে দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে, দুপাশে পকেটে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বিশিষ্ট দিকে তাকাচ্ছে না, এমনি তাকিয়ে আছে, সোজা তাকিয়ে আছে, কারোর দিকে না, কোনো জিনিসের দিকে না, মানে কোনো বস্তুর দিকে না, কিছু না, ব্ল্যাঙ্কলি একটা সোজা ভাবে তাকিয়ে আছে এরকম করে। তো ওর তো মাঝে মাঝে এরকম ফোন স্ক্রোল করতে করতে এরকম করে তাকিয়ে তাকিয়ে দেখছে, লোকটাকে নোটিস রাখছে যে কি করে না করে, কোথায় যায়। ইন দ্য মিন টাইম একটা বাস অপোজিট সাইডে আসলো, লোকটার সাইডে আসলো একটা বাস। মেয়েটা মনে মনে ভাবলো বাঁচা গেছে, এটাতে নিশ্চয়ই চলে যাবে লোকটা। ওমা, বাস পেরিয়ে গেল, লোকটা তখনও দাঁড়িয়ে আছে। ও এদিকে এর বাসের আসারও তো সময় মোটামুটি হয়ে আছে, মিনিট 10 বাকি বাকি আছে, তখনও দাঁড়িয়ে আছে লোকটা, একভাবে তাকিয়ে দাঁড়িয়েছে। এমনও নয় যে ওর দিকে দেখছে, ওর দিকেও দেখছে না, কিন্তু ওর খুব অস্বস্তি লাগছে, এরকম একটা লোক তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে, কিরকম এটা মানে। আর সেদিন আবার বৃষ্টির জন্য হোক বা যে কোনো কারণে হোক, বাস স্ট্যান্ডে আর অন্য আর একটা কোনো লোক নেই, কোনো লোক নেই বাস স্ট্যান্ডে, ওই একা এদিকে আর ওদিকে উল্টো দিকে ওই লোকটা। বেশ কিছুক্ষণ পরে ওর বাস আসলো, বাসে উঠে ও চলে গেল। বাঁচা গেছে। ও ভেবেছে কি জানে বাবা, লোকটা আবার আমার বাসে আসবে কিনা ভগবান জানে, কিছু বুঝতে পারছি না লোকটার কি উদ্দেশ্য, দাঁড়িয়েই বা আছে কেন এরকম। যাকে থ্যাঙ্কফুলি লোকটা ওর বাসে ওঠেনি, ও চলে গেছে। পরের দিন যখন অফিস থেকে বাড়ি ফিরছে, আবার দেখে সেই লোকটাই ওখানে দাঁড়িয়ে আছে। সেই লোকটা সেম লোক, সেম জামা কাপড়, সেম পশ্চার। এবং সেদিন বৃষ্টি টিষ্টি কিছু হয়নি, যার জন্য আরো 2-1 জন লোক হয়তো বা ছিল, কিন্তু ও যথারীতি না কারোর সাথে কথা বলছে, মানে ওর আশেপাশে যারা প্যাসেঞ্জার যারা ছিল বাসে উঠবে বলে, তাদের দিকেও তাকাচ্ছে না, কোনো কথাও বলছে না, উল্টো দিকে ঠিক একভাবে ও যথারীতি তাকিয়ে আছে। মেয়েটার আবার খুব অস্বস্তি লাগছে, কিন্তু ভাববে যে যাকে, যে কালকেও তো দেখেছিলাম, কিছু তো করেনি, কিছু না করলেই হলো, সে রাস্তা তো আমার মানে নিজস্ব সম্পত্তি নয়, যে কেউ এসে দাঁড়াতে পারে, থাকতে পারে।
থাকুক, দাঁড়িয়ে আছে দেখো। কিন্তু ও টোটালি ইগনোর করার চেষ্টা করছে লোকটাকে। কিন্তু যতই বলুক না কেন, ইগনোর করা এত সোজা নয়, কারণ কিছুই করছে না লোকটা, তো বারবার চোখটা চলেই যাচ্ছে ওর ওখানে। তো এবার কি হয়েছে, ওদিকের বাসটা না এসে আগে এই পাশের বাসটা, ওর বাসটা আগে এসছে। ওর বাসটা এসছে, ও নিশ্চিন্তে উঠে গিয়ে একটা সিটে বসেছে। ওমা, কিছুক্ষণ পরে দেখো ওই লোকটাও উঠে এসছে বাসে। ওই লোকটা উঠে এসে ওর সামনে কোনো একটা, মানে ও যে সিটে বসেছে তার থেকে একটু সামনে কোনো সিটে গিয়ে বসে আছে। কি রে বাবা, আবার এদিকে এসছে কেন কি জানি। অত মানে চেষ্টা করছে মন না দেবার। ওর স্টপেজ যখন এসছে ও নেমে পড়েছে। ওই লোকটাকে ক্রস করে তো নামতে হবে, লোকটাকে ক্রস করে নেমেছে। নেমে ও নিজের মতো করে হাঁটছে। হঠাৎ ওর মনে হলো যে পেছনে যেন একটা পায়ের আওয়াজ পাচ্ছে। কোনো রকমে আর চোখে পেছনে তাকিয়ে দেখে লোকটা আসছে ওর পেছনে পেছনে। ও ভাবলো ভগবান, এই আবার কোত্থেকে। আর বেশ রাত হয়ে গেছে সেদিন, আবার একটু বেশি রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, 10টা প্রায়। তো হাঁটছে, একটুখানি পেস বাড়িয়েছে, তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছে, দেখে লোকটাও কিন্তু পেস বাড়িয়েছে, তাড়াতাড়ি হাঁটছে। আবার একটুখানি মানে আস্তে হাঁটার চেষ্টা করছে, জাস্ট টেস্ট করার জন্য যে লোকটা ওকেই ফলো করছে কিনা, যে লোকটাও আস্তে হাঁটছে। এই করে কি হয়েছে, ও তখন ভীষণ ভয় পেয়ে গেছে। যখন ও আস্তে হাঁটছে, লোকটাও আস্তে হাঁটছে, ও তখন প্রচন্ড ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে ও এবার আর কোনো দিকে চিন্তা ভাবনা না করে ও তাড়াতাড়ি হাঁটা শুরু করেছে। আর হাঁটতে 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 2-3টে ব্লক পরে ওর বাড়ি ছিল, ওই যে বাড়িতে ও থাকতো সেখানে ছিল। ও কোনো রকমে ভেতরে গিয়ে দরজা ছিটকিনি লাগিয়ে হাঁপাচ্ছে। হাঁপাচ্ছে আর দরজার মধ্যে একটা ছোট্ট জানলা, ওটা কি হল না, একটা ছোট স্লট মতো ছিল যেখান থেকে ওই চিঠি টিটি গুলো ফেলা যায়। ও সেখানে কোনো রকম উঁকি মেরে দেখছে যে হ্যাঁ, ওই লোকটা কিন্তু ওর বাড়ির ঠিক অপোজিটে গিয়ে দাঁড়িয়ে আছে, চুপ করে ওদের বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবার ও তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও তাড়াতাড়ি ও একটা বন্ধুকে ফোন করেছে। বন্ধুকে ফোন করে বলছে, এই শোন, এই ব্যাপার হয়েছে। তখন ওই বন্ধু বলতে, তুই চুপ কর তো, সে এত ভীতু কেন, তুই কাজ করতে এসেছিস কেন, চুপ কর, কিচ্ছু হবে না, ও তো তোকে বিরক্ত করেনি, দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক না। আর ওই বিল্ডিংটাকে কি তুই শুধু একা থাকিস, তার তো না আরো তো লোকজন আছে, তো তোর বাড়ির দিকে তাকিয়ে আছে, তুই কি করে বুঝছিস। ও তখন যত বোঝাবার চেষ্টা করছে, আরে আমার সাথে এসছে লোকটা একই এতে, বলে আসতেই পারে। ও আরো আসলে ওকে একটুখানি মানে সাহস দেবার চেষ্টা করছে। সেদিনটা না হয়, সেদিন অনেক রাত অব্দি মেয়েটা ঘুমোতে পারেনি, বারবার ওই জানলা দিয়ে ছোট্ট করে উঁকি মেরে দেখছে। জানলাটা সব বন্ধ করে দিয়েছে, একতলায় ছিল মেয়েটা থাকতো। সমস্ত জানলা দরজা, দরজা তো বন্ধই ছিল, জানলা টালা বন্ধ করে শুয়েছে। সেদিন গরমে ঘামছে, কিন্তু ও বললেন ভয়ের চোটে একটা জানলাও খোলেনি। ওই পর্দা তুলে তুলে অল্প করে দেখছে, দেখলো লোকটা প্রায় 12টা অব্দি ওখানে বসেছিল, দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে চলে গেছে। তারপরে ও মেয়েটা ঘুমিয়েছে, তবে খুব একটা ভালো ঘুমাতে পারেনি, স্বাভাবিকভাবে ভয় পাচ্ছিল। এবার পরের দিন কিছু হয়নি, তারপরের দিন আবার সেই লোকটা। এবার ও পরিষ্কার জানে যে লোকটা ওকেই ফলো করার জন্য ওখানে দাঁড়িয়েছে। ও কি করেছে, বেরিয়ে রাস্তা ক্রস করে ও তখন ওই পুলিশের ওখানে একটা কল করেছে। কল করে ও এরকম বলছে, জানেন এরকম এরকম ব্যাপার, একটা লোক এরকম আমাকে ফলো করছে, ওকে আমি গত 2-3 দিন ধরে নোটিস করছি, আজকেও আছে এখানে। এবং সবচেয়ে বাজে ব্যাপার কি, আমার রোজই এরকম দেরি হয় বাড়ি ফিরতে, আর একা একা আমি ভয় পাই। ওই লোকটাও একা, ওর সাথে আর কেউ নেই, বা ও কোনো গাড়ি টাড়িটা নিয়ে আছে তা না, ও একা দাঁড়িয়ে থাকে। ও সমস্ত বললো আর কি পুলিশকে। তো পুলিশ বললো, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা প্লেন ক্লোথসে কাউকে পাঠাচ্ছি। তো সেদিন কি হয়েছে, ও ও বুঝতে পারেনি প্লেন ক্লোথসে কেউ এসছে কি না, বা কিছু বুঝতে পারেনি। ও সেদিন বাসে করে চলে এসছে বাড়ি। সেদিন কিন্তু লোকটা ওর বাসে ওঠেনি। ও সেদিন বাড়ি এসেও ও আবার ফোন করেছে, ফোন করে বলছে যে এরকম আপনারা তো বলেছিলেন কাউকে পাঠাবেন, তাহলে আপনি বুঝবেন কি করে, আমি তো প্লেন ক্লোথসে পাঠিয়েছি, হয়তো আমাদেরকে ওই লোকটা চিনেছে বা কি হয়েছে আমি জানি না, আমরা দেখেছি এই লোকটাকে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি 2-3 দিনের মধ্যে, 2-3 দিন ধরে আমরা আপনাকে মানে ফলো করবো, আপনি চিন্তা করবেন না। তো তার পরের দিন কি হয়েছে, লোকটা নেই, নেই মানে বাস স্ট্যান্ডেই নেই, বাস স্ট্যান্ডে নেই। তখন মেয়েটা ভাবলো যাক, হয়তো বা আর আসবে না, হয়তো বুঝতে পেরেছে যে আমি খবর দিয়েছি, পুলিশকে খবর দিয়েছি বা কিছু, বুঝতে পেরেছে নিশ্চয়ই, নাহলে আসছে না, ভাগ্যিস। ঠিক আছে,
এ করে তারপরে আর দেখতেই পাচ্ছে না যে লোকটাকে। তখন মানে প্রায় দিন সাতেক পরে অফিস পুলিশ স্টেশন থেকে খবর এসছে ওই মেয়েটার কাছে যে আমরা লোকটাকে ধরেছি, এবং ধরে বুঝতে পেরেছি ও একটা মানে মুখোশ মতো পড়েছিল, যেটা ওর আসল চেহারা না, থাকে না ওই রাবার মাস্ক মতো থাকে যেটা দিয়ে বোঝা যায় না যে নিজের চামড়া না কার চামড়া, কে জানে। মোট কথা ও নিজেকে ডিসগাইজ করে এসেছিল। এই লোকটা স্টকার, শুধু স্টকার না, ওই এরকম করে অল্প বয়সী মেয়েদেরকে এরকম যারা একা 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 বাড়ি যায় সমস্ত নজর রাখে, এরকম কোথায় থাকো টাকো এই সমস্ত দেখতে পেয়ে কোনো এক সময় গিয়ে সেই পার্টিকুলার ভিকটিমকে ও মেরে ফেলে। আমরা বহুদিন ধরে ওকে চেষ্টা করছি খোঁজার, পাচ্ছি না। সামহাও আমরা এই আপনার এই বলার পর থেকে আমরা খবর পেয়ে ওকে ধরতে পেরেছি, এবং ও আন্ডার কাস্টাডি এখন। তো এই যে আমাদের ছেলে মেয়েগুলো বাইরে বাইরে দেশে দেশে এদিক ওদিক, তো ওদেরকে কাজের সূত্রে তো থাকতেই হয়, যেতেই হয়। এখন আমাদের মাদের একটাই কাজ, তাদেরকে সাহসী করে তোলা। পেপার স্প্রে যে জিনিসটা আছে সেটা ভীষণ প্রয়োজন, ভীষণ জরুরি। প্রত্যেক মেয়ের হাতে একটা করে থাকা উচিত। আর নিজেকে কি করে সামলাতে হয় সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে মানে মনে রাখা উচিত। তো এইটা একটা মানে আমার কাছে একটু ভয়ের ঘটনাই লেগেছে। এরকম করে অল্প বয়সী মেয়েদেরকে ও আবার কি করতো, মেরে ফেলতো ওদেরকে। বেশ কদিন ধরে এরকম ফলো করে সুযোগ বুঝে বাড়িটা চিনে নিত যেখানে থাকে, তারপরে সুযোগ বুঝে ঢুকে মেরে ফেলে দিত তাকে। মেয়েদেরকেই ফলো করতো, অবভিয়াসলি ছেলেদেরকে না। ফলো করে এরকম মেয়েদেরকে মেরে দিত। এটা ছিল আরেকটা। এখনো আমার কাছে কোনো মেসেজ নেই, কিচ্ছু নেই, কিছু মনে করো না তোমরা, বারবার বলছি তোমাদের। আরেকটা ঘটনা বলি, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার। অদ্ভুত এই জন্য লেগেছে যে এটা কি করে হয় এটার কোনো এক্সপ্লেনেশন আমি পাইনি। একটি বাচ্চা মেয়ে, তার বছর 3 বয়স, বুঝতেই পারছো, টলমলে একটা মিষ্টি বাচ্চা মেয়ে, সুন্দর কথা সবে বলতে, মানে সবে না, আদো আদো কথা বলে, এদিক ওদিক ঘুরে টুরে বেড়ায়, নেচে বেড়ায়, খেলে বেড়ায়। স্কুলে ওই প্রেপ স্কুলে ভর্তি হয়েছে, একটু একটু ইংলিশ বলতে পারছে, 2-1 শব্দ। আর মা বাবার তো খুব আনন্দ ওকে দেখে, স্বাভাবিক, মেয়েটা বড় হচ্ছে আস্তে আস্তে, সুন্দর একটা ভদ্র মেয়ে হচ্ছে, সুন্দর মেয়ে হচ্ছে, খেলে বেড়াচ্ছে, পড়াশোনা মানে সেই বয়সে যেটুকু করার কথা, যা যা শেখে বাচ্চারা সবই শিখছে, সবই এ করছে। এটা কিন্তু একটা ছোট্ট ঘটনা। একদিন কি হয়েছে, বাচ্চাটা ওর বাবা তো অফিসে গেছে, ওর মাকে বলছে, মা একটা ছোট্ট বনু আছে তো, তোমার পেটুর মধ্যে একটা ছোট্ট বনু আছে। মা বলছে, কি বলছিস তুই, কোথা থেকে তোর বনু? তোর বনু মানে একটা ডল দেখাচ্ছে। না, একটা হাত পা নাড়াও একটা ছোট্ট বনু আছে তোমার পেটুর মধ্যে। ওর মা তো হেসে গড়াচ্ছে, কারণ ও মা মানে ডেফিনেট যে উনি প্রেগনেন্ট নন। তো সেদিন রাত্রিবেলা যখন ওনার হাজবেন্ড ফিরেছে, হাজবেন্ডকে বলেছে যে তোমার জানো তো মেয়ে আজকে এরকম বলেছে। তো দুজনে মিলে খুব হাসাহাসি করেছে, এটা অসম্ভব ব্যাপার যেটা। ঠিক আছে, আর বার 2-3 দিন পরে, মা বনু কবে আসবে, মা বনু কবে আসবে? মাটা না খুব বিরক্ত হয়েছে, কি বনু বনু করে যাচ্ছিস, বলছি তো একটা বনু দেখো, বনু খিদে পেয়েছে, বনুর খিদে পেয়েছে, সব বলছে। ওর মা ভাবছে যে কি আশ্চর্য, কে ওর মাথায় ঢুকিয়েছে। ও তো প্রেপ স্কুলে তো সবকটাই একদম গেড়ে গেড়ে বাচ্চা, তারা তো আর এই সমস্ত জানবে না। তো ভদ্রমহিলা কি করেছেন, উনি বাড়িতে একটা প্রেগনেন্সি টেস্ট নিয়েছেন, নিয়ে দেখছেন পজিটিভ। অনেক সময় এগুলো ঠিকঠাক হয় না, উনি ভাবলেন যে বাবা এটা তো পজিটিভ বেরোলো, এটা কি করে হয়, প্রশ্নই নেই, যা যা সিমটমস অ্যাকম্পানি করে তাতে তাতে তো উনি প্রেগনেন্ট নন। তো সেদিনই দুপুরবেলা বাচ্চাটাকে কোথায় রেখে যাবে, বাচ্চাটাকে নিয়ে উনি ইয়েতে গেছেন, গাইনোকোলজিস্টের কাছে গেছেন, গিয়ে বলেছেন দেখুন এই এই ব্যাপার, তা আমি বাড়িতে একটা টেস্ট নিয়েছি, তো বাড়িতে টেস্ট গুলো তো সবসময় তো মানে রাইট রেজাল্টস দেয় না, আপনি প্লিজ একটু যদি চেক করেন। তখন ওই ফার্দার ডিটেলস যা যা জিজ্ঞাসা করার পরে ভদ্রমহিলা বলে, এই ডাক্তার বলেছেন আপনি শোন আমি দেখছি। মেয়েটা তো বসে আছে চেয়ারে চুপচাপ। মেয়েটা বলে যাচ্ছে ডাক্তারবাবুকে যে মাসি মাসি, ডাক্তার মাসি,
আমার একটা বোনও আছে, আমার একটা বোনও আসবে। ডাক্তার মাসি বলছে আচ্ছা ঠিক আছে, বোনও আসবে তো ঠিক আছে, আমি একটু দেখে নি, মাম্মাকে একটু দেখে নি, তুমি চুপচাপ বসো। ও মেয়েটা বসে আছে, ওর একটা ডল নিয়ে থাকতো সবসময়, ডল নিয়ে বসে আছে। ডাক্তার টেস্ট করে বলে হ্যাঁ তোমার তো 2 মাস হয়েছে। কি কি করে হয়, আমি তো আমার এটা যা যা সিমটমস লাগে সেগুলো কিছু হয়নি। অনেক সময় এরকম হয়, বোঝা যায় না, এটা চোরা ব্যাপার হয় প্রায়, কিন্তু ইউ আর প্রেগনেন্ট, তুমি তো, তোমার প্রেগনেন্সি এসছে এবং 4 মাসে। ও ও অবাক হয়ে গেছে, অবাক হয়ে গিয়ে বলে আপনি ভালো করে দেখুন ডাক্তার। বলে আমি ভালো করে দেখেছি, আমি তো বলছি তোমাকে যে হ্যাঁ তুমি 2nd মান্থ রানিং। তখন বাড়িতে এসছে, বাড়িতে এসে হাজবেন্ড আসার পরে হাজবেন্ডকে বলেছে, দুজনে না তখন বাচ্চাটাকে, ওর মেয়েটাকে কাছে ডেকে বলছে যে কি করে, কি 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 বলে, কে বলেছে তোমাকে যে বনু আছে এখানে? তখন অব্দি ওরা মানে জেন্ডার টেস্ট করেনি, এটা ইন্ডিয়ার কথা না, সুতরাং আমি জেন্ডার টেস্ট এই জন্য বলছি। তো বাচ্চাটা বলছে আমি তো জানি, আমি 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 রাত্রিবেলা যখন ঘুমিয়েছিলাম তখন বনু বলছে তো দিদি আমি আসছি, তাই জন্য আমি জানি বনু আছে। তো ওর মা বাবা না অবাক হয়ে গেছে। তারপরে মাস তিনেক পর, যখন 3 মাস হয়েছে তখন জেন্ডার টেস্ট করতে গেছে, সত্যি সত্যি একটা মেয়ে আছে, মেয়ে হবে ওদের একটা। কি বলা যায়, কি অদ্ভুত ওই শিশু একটা, এই জন্য বলে না শিশুরা মানে ঈশ্বরের রূপ। ও কিছু একটা, ওইটুকু একটা বাচ্চা, ও স্কুলে গিয়ে যদি বুঝতাম যে আরেকটু বড়, পাকা পাকা কথা শিখেছে বা কিছু, তা না, প্রেপ স্কুলে যায় সবকটাই তো গেড়াগুড়া ওখানে, ছোট্ট ছোট্ট ছোট ছোট সব, তার তো এসবের ব্যাপার প্রশ্নই ওঠে না। সুতরাং ও সমানে বলে গেছে মাকে, মা বনু আসছে, মা বনু আসছে। আমার এত মজার লেগেছে শুনে কথাটা, খুব মজা লেগেছে। আসলে এটা ঘটনাটা সত্যি, এই জন্য বলছি, আমার যে ইয়ে থাকে ননদের মেয়েকে কি বলে, ভাগ্নি, আমার ভাগ্নি থাকে ক্যালিফোর্নিয়াতে, ওর পাশের বাড়িতে এই ঘটনাটা হয়েছে, সেই জন্য আমি জানতে পারলাম এতদিন। জানো ভালো মামি, এই এই ব্যাপার ব্যাপার হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, ভালোই তো, ভালো একটা স্টক দিলি তুই আমাকে, সবসময় যে ভূতের গল্প না, এর একটা গল্প বেশ অবাক লাগা গল্প। বাচ্চা বুঝতে পারলো মামার পেটুর মধ্যে একটা বনু আছে, এটা আমার খুব ভালো লেগেছে শুনে। মা তো আকাশ থেকে পড়ছে, মা বলছে না 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 না, বলে হ্যাঁ আছে, বনু বলেছে দিদি আমি আসছি। ওহ, বাবা, বাচ্চারা না কি যে একটা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা অবাক করা ঘটনা, সেটা আমি শুনেছি, শোনা ঘটনা। আচ্ছা সেটার আগে একটা বলি, আমার ভাইয়ের গল্প তোমাদেরকে আমি আগে বলেছি, যে ওই ও সেলস রিপ্রেজেন্টেটিভ ছিল যখন, তখন ও বাঁকুড়াতে গেছিল একটা হোটেলে, সেখানকার একটা গল্প তোমাদের বলেছিলাম, হয়তো মনে আছে তোমাদের বা নাও থাকতে পারে, পরে কোনো একদিন আরেকবার বলে দেবো তোমাদের। তো ওর মেয়ে, ও কলকাতায় একটা বাড়িতে বন্ধুর সাথে শেয়ার করে একটা, এই দমদমে, দমদম রোডের ওপর বাড়িটা, এক্সাক্ট বাড়িটা বলছি না, দমদম রোডের উপর বাড়িটা, ও ওখানে এসে এই কয়েক মাস হলো এসে থাকছে। কারণ এখান থেকে ও পিএইচডি করবে, তো এখান থেকে পড়াশোনা করতে সুবিধা, ও কাজও করে, একটা জায়গায় কাজ করে, ওয়ার্ক ফ্রম হোম করে, আর পিএইচডিটাও করবে বলে এখানে কলকাতাতে ওর সুবিধা হয়, আর এই ন্যাশনাল লাইব্রেরিতে যাওয়া আসা আছে ইত্যাদি, ওর বন্ধু বান্ধবরা এখানে আছে। এই মেয়েটা যখন ওর ফার্স্ট ফ্ল্যাটটা পেলো, ওর বাবা মা এসছে, আমার ভাই বউ এসে ওরা বাড়িতে দেখে গেছে, এবং যার সাথে থাকে সে আগেকার চেনা, এমন নয় যে নতুন, তার সাথে আলাপ করে গেছে, ও বলেছে, ওরাও বলেছে ওই আমার ভাইকে যে আঙ্কেল চিন্তা করবেন না, আমরা ভালো থাকবো, ও ভালো থাকবে, আপনারা ওকে নিয়ে চিন্তা করবেন না, আমি তো আছি। এই মেয়েটা আগের থেকেই থাকতো এই বাড়িতে, ও একটা পার্টনার খুঁজছিল যে ওর সাথে একটুখানি শেয়ার করবে। তা আমার ভাইয়ের মেয়েটা গেছে থাকছে, আচ্ছা ঠিক আছে। মাসখানেক পরে ও বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বলছে আমি আর যাব না ওখানে। কেন যাবি না, কি হয়েছে? না ওখানে না কিরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা হচ্ছে। কি অদ্ভুত ঘটনা?
বলে আমি যা হয় ছেলেমেয়েরা তো নিজেরা নিজেদের জিনিসপত্র ঠিক মতো গুছিয়ে সাজিয়ে রাখা এই সমস্ত নিয়ে হবে এক সময়, ডাম্প করে রাখে একটা জায়গায়। তো ও একদিন ওরকম খাটের ওপরে ওর জামা কাপড় ছেড়ে স্নান করতে গেছিল, যেটা পরবে সেটাও খাটের ওপরেই ছিল। ও স্নান করতে গেছে, যে ফিরে এসে কোন ভীষণ টায়ার্ড লাগছে, বেরিয়েছিল, বেরিয়ে ফিরে এসে স্নান করতে যাবে, ওর টায়ার্ড লাগছে, আমি পরে ভাঁজ করবো সব। এবার ও আম, স্নান টান করে এসে দেখে খাটের ওপরে যে কটা জামা কাপড় সব সুন্দর করে ভাঁজ করে গোছানো। ও ভাবছে ওর বন্ধুটা যে রুমমেট, সে করে দিয়েছে হয়তোবা, সে ওর থেকে বয়সে একটু বড় ছিল, সে করে দিয়েছে বা ও কিছু প্রবলেম, ও ভাবিনি কিছু, ঠিক আছে ভালো কথা। ভাবছে যে যখন ওই মেয়েটা কোথাও একটা চাকরি করে, ও বাড়ি ফিরুক, ওকে আমি জিজ্ঞাসা করবো যে, বা থ্যাংক ইউ বলবো ওকে যে আমার জন্য এটা করে দিয়েছে। তো যা হয় রাত্রিবেলা ওর আর মনে নেই, রাত্রিবেলা ও ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি খেয়ে, আর ওই মেয়েটা কখন এসছে ও জানে না, দুটোই চাবি ছিল স্বাভাবিকভাবে ওদের কাছে, ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আর এটা মাথা থেকে বেরিয়েও গেছে ওর, এরকম যে একটা কিছু হয়েছে ও ভুলে গেছে। এবার কি হয়েছে, ওরা ওই যে ডিস্টিল ওয়াটার যে বড় বড় জার গুলো থাকে না, 20 লিটার জার গুলো, যেগুলো উল্টো উল্টো করে রাখে এর উপরে, ওরা সেই জল খায়। তো একটা 20 লিটারের জার শেষ হয়ে গেছে, সেটাকে পাশে রেখেছে, আর যেটা ভর্তি সেটাকে উল্টে দিয়ে নতুনটা, এই খালি বোতলটা পাশে রেখেছে, এবং ফোন করেছে যে জলওয়ালাকে যে ভর্তি করে দিয়েছে, অমুক সময়ের পরে এসো, কারণ বাড়িতে কেউ থাকবো না আমরা। তো জলওয়ালা বলেছে আচ্ছা ঠিক আছে, মানে সন্ধ্যে 7টার পরে এসো এরকম বলেছে ওকে, জলের ওখানকে। আর ওরা, ও তো ও সেদিন কি একটা দরকারে বেরিয়ে গেছিল, আর ওর রুমমেট যে সে তো চাকরি করতে রোজই বেরিয়ে যায়, এই রোজ বেরোয় না, মাঝে সাঝে বেরোয়। সেদিন কি হয়েছে, ও মন দিয়ে ওরও তো কাজ ছিল, ওয়ার্ক ফ্রম হোম করে ও, ও বসে বসে কাজ করছে, আর কাজের কাজ হয়ে গেলে পরে ও সে ওই রেফারেন্স ওয়ার্ক করছে, দিকে ওই লাইব্রেরি থেকে যে নিয়ে আসা বইটই ছিল তার থেকে রেফারেন্স ওয়ার্ক করছে বসে বসে। ওরও মাথা থেকে বেরিয়ে গেছে যে এরকম জল ভরতে হবে বা জলওয়ালা আসবে বা কিছু। 5টা বাজে, বিকেল 5টা বাজে, ওর খুব জল তেষ্টা পেয়েছে। ও ফ্রিজ থেকে জল আনতে গিয়ে দেখে ফ্রিজের পাশেই রাখা ছিল ওই যে বোতলটা, যেটা খালি বোতলটা সেটা পাশে রাখা ছিল, গিয়ে দেখে ওই ভর্তি বোতল। কি হচ্ছে ও বুঝতে পারছে না। আবার ও বাড়িতে গিয়ে বলছে এই দুটো ঘটনা হয়েছে মা, আমি বাড়িতে আমি আমি আর ওই বাড়ি যাবো না। তারপর ওর মা বাবা ওকে অনেক বুঝিয়েছে, শোন যেই থাকুক কেন তোদের তো মানে, তোকে বা তোর বন্ধুকে তো বিরক্ত করছে না, তাই তুই বন্ধুকে জিজ্ঞেস করিস নি কেন তোর এরকম পাটপাট সাজিয়েছে কিনা। তোর বন্ধু বলে হ্যাঁ আমি পরে জিজ্ঞাসা, ওটা দেখে আমার মনে পড়েছে, আমি ওকে জিজ্ঞাসা করেছি যে প্রথমে জিজ্ঞাসা করেছি তুমি কি জলওয়ালাকে আগে আসতে বলেছিলে, তো ও বলছে কই না তো, কেন, এই হয়েছে। আর ইনসিডেন্টলি তুমি কি সেদিন আমার জামা কাপড় গুলো গুছিয়ে দিয়েছিলে, বলে তোমার জামা কাপড় আমি গোছাবো কেন, না না আমি কিছু করিনি। তো এই দুটো শুনে ও ভীষণ ভয় পেয়ে গেছে, ও আর আসতে চাইছে না, কলকাতায় আর আসবে না, আমি আমি এখানে আর থাকবো না। যাকে ওর মা বাবা অনেক বুঝিয়ে টুজিয়ে বলে ওরে তোকে কিছু তো ধরে নে, একটা যেই থাকুক না কেন স্পিরিট, গুড স্পিরিট, ও তোকে তোকে হার্ম করছে না কিছু, উল্টে তোকে হেল্প করে দিচ্ছে, এটা একটা বাচ্চা মেয়ে ক্লান্ত বোধ হয়, ঠিক আছে, মা কোনো কোনো মা স্পিরিট হবে, চিন্তা করিস না, বা ঠাকুমা দাদু দিদা এরকম কোনো স্পিরিট হবে। তো এই বলে তো আপাতত আবার এসছে ও, তো দেখা যাক কি হয়। আর কিছু এখনো তো এসছে বোধহয় সপ্তাহখানিক হয়েছে, এখনো কিছু তো খবর পাইনি যে কিছু হয়েছে বলে, দেখা যাক আবার, সাহস করে এসছে আবার ওর মা বাবা পাঠিয়েছে।